একটি জোট ক্ষমতায় চলে আসে এবং তারা যদি ক্ষমতাটা পায় গণতান্ত্রিক ভাবে তারা ক্ষমতা পাবে, কিন্তু ভোটারদেরকে মনে রাখতে হবে যে ভোটের যে পরিণতি এবং ভোটের যে ফলাফল, সেই ফলাফল তো নির্বাচনের পরের দিন হবে না, এটা দীর্ঘমেয়াদী ফলাফল আছে। ফলে যেমন বীজ করবে বপন, তেমন গাছ হইবে আপন। আমাদের ধর্মগ্রন্থে পর্যন্ত এরকম আছে যে যারা নিজের অত্যাচারী জনগোষ্ঠী আর কি, তাদের নেতা হয় তার চেয়ে বড় অত্যাচারী একটা লোক, হুম, তাদের হুম। উপর আল্লাহ তার চেয়ে অত্যাচারী একটাকে বসিয়ে দেন, যাতে করে এরা অত্যাচারের মধ্যেই থাকে। কোন কোন অপরাধের জন্য দায় মুক্তি, এটা পরিষ্কার ভাবে একটু বলা দরকার। দ্বিতীয়ত, 5ই আগস্ট পর্যন্ত জুলাই যুদ্ধ চলেছে, ফলে 5ই আগস্ট পর্যন্ত দায় মুক্তি হতে পারে। এটা দীর্ঘমেয়াদে বাড়িয়ে দিয়ে আরো আরো তারিখ বাড়িয়ে দায় মুক্তি আসলে হতে পারে না। কেননা 5 তারিখের পরে জুলাইয়ের স্বাধীনতা অর্জিত হয়েছে। তাহলে জুলাইয়ের যে স্বাধীনতা অর্জনের পরে তারপরে যদি কেউ মনে করেন ব্যক্তিগত ক্ষোভের কারণে কাউকে যে চর মেরে থাকে, সেটা তো দায় মুক্তি হতে পারে না। আপনি তো যুদ্ধ করেছেন বলে কাউকে চর মারার স্বাধীনতা পান নাই। জুলাই যোদ্ধা কে, কে প্রমাণ করবে যে সে জুলাই যুদ্ধ করেছে আর কে করে নাই, সেটাও বলতে হবে। আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে আমরা দেখলাম ধারাবাহিকতা, ছাত্র সংসদ নির্বাচনের যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতার বহিঃপ্রকাশ ঘটলো আবারও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির সমর্থিত যে প্যানেল, সেই প্যানেলের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা। আমরা এই বিষয়ে আলোচনা করবো আসলে এটি জাতীয় নির্বাচনে কতটা প্রভাব বিস্তার করবে। পাশাপাশি গুপ্তহত্যা রাজনীতি আমরা জানি যে শিবির করছে, সেটিও কোন দিকে নিচ্ছে রাজনীতিকে। ক্রাউড ফান্ডিং এর যে একটি নতুন ধারা বাংলাদেশে চালু হয়েছে, সেটা একটু নিয়ে আলোচনা করবো, এবং একই সঙ্গে জুলাই যোদ্ধাদের যে দায় মুক্তি দেওয়া হলো, এর মধ্যে দিয়ে আসলে সরকার কি প্রমাণ করতে চাইলো, এইসব বিষয় নিয়ে আমরা কথা বলে এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন গণমাধ্যম ব্যক্তিত্ব ডাক্তার আব্দুল তুষার। ডাক্তার আব্দুল তুষার, আপনাকে স্বাগত জানাচ্ছি। আহ, প্রথমেই একটু আলোচনা করতে চাই জগন্নাথ বিশ্ববিদ্যালয় আবারও শিবিরের জয় জয়কার ছাত্র সংসদ নির্বাচনে। রাজশাহী বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সব জায়গাতে আমরা দেখেছি একক আধিপত্য শিবিরের। ছাত্র দল গেল কোথায়? মানে কেন ছাত্ররা সামনে আসতে পারলো না? না, ছাত্র দল কোথায় গেল এটা আসলে প্রশ্ন না। প্রশ্ন হচ্ছে যে ইলেকশন হয়েছে এবং সেখানে ছাত্র শিবির সমর্থিত প্যানেল বিজয়ী হচ্ছে। ঢাকা শহরে কিংবা বড় শহরগুলিতে এটি হবার সম্ভাবনা অনেক বেশি, এই কারণে যে সারা বাংলাদেশ থেকে ছেলে মেয়েরা এসে ঢাকা শহরে ভর্তি হয়। তো এই কারণে দেখা যায় যে ঢাকা শহরে কারা ভর্তি হতে পারে, যারা ভর্তি পরীক্ষায় ভালো করে। আমরা এটা অস্বীকার করতে পারবো না যে ছাত্র শিবির প্রচুর কোচিং সেন্টার চালায়, তারা ছেলে মেয়েদেরকে পড়াশোনা করতে আগ্রহী করে, তারা লোকজনকে বলে যে তোমরা পড়াশোনা করো। আপনি দেখবেন যে কোর্টেও প্রচুর উকিল রয়েছেন, ব্যারিস্টার রয়েছেন, যারা বিদেশ থেকে পড়াশোনা করে এসেছেন। বিসিএস পরীক্ষায় যারা কোয়ালিফাই করে তাদের ওইখানেও যদি হিসাব করেন তাহলে দেখবেন যে এরকম অনেক ছেলে মেয়ে আছে যারা এই কাজটি ভালোভাবে করে। কারণ আপনার লক্ষ্য করলে দেখবেন যে এরা আসলে লেখাপড়াকে উৎসাহ দিয়েছে। তো লেখাপড়াকে উৎসাহ দিলে যেটা ঘটেছে, ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে প্রচুর পরিমাণে তাদের সমর্থকরা ভর্তি হতে পেরেছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে প্রচুর সাধারণ সমর্থক রয়েছে যারা উৎপাতের হাত থেকে বাঁচার জন্য এটা করেছে। ছাত্রলীগের ভেতরে একসময় এরাই ছিল, আমরা যত শুনেছি। আবার ছাত্রলীগ নিজেও খুব একটা ভালো দল হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠা করতে পারে নাই। গত 15-16 বছরে তাদের যে আচরণ, সেই আচরণ তো আসলে ভালো আচরণ ছিল না। এবং আপনি যদি বলেন তাদের নেতৃত্বের দুর্বলতা ছিল, একটা পর্যায়ে আপনার নিশ্চয়ই মনে আছে ছাত্রলীগের নেতাদেরকে গণভবনে ঢোকা বন্ধ করে দেওয়া হয়েছিল 1-2 বছরের জন্য। তো এরকম অবস্থা তারা ক্ষমতায় থাকতেই তাদের সঙ্গে হয়েছে। তো স্বাভাবিকভাবেই একটা দল যখন ব্যর্থ হয় আরেকটা দল তখন উঠে আসে। আমি এটাকে খারাপ কোনোভাবে দেখি না, বা আমি এটাকে নেতিবাচক দৃষ্টিভঙ্গিতেও দেখি না। ছাত্ররা আজকে একটা দলকে ভোট দিয়েছে, এই দলের আচরণের উপর ভিত্তি করে আবার ভবিষ্যতে ভোট দিবে। এবং আমরা একসময় এরকম জাসদকে জিততে দেখেছি বছরের পর বছর। আমি যখন ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হই, জাসদের ছেলে মেয়েদের এমন একটা ভাব ছিল যে বাংলাদেশ তাদেরই শাসন করার কথা ছিল, শেখ মুজিবুর রহমান তাদেরকে দিলেন না, এরকম একটা ব্যাপার ছিল তাদের। এমন একটা ভাবভঙ্গি ছিল যে সিরাজুল আলম খান সারা পৃথিবীর রাজনীতি নিয়ন্ত্রণ করেন এবং সিরাজ শিকদার হচ্ছেন পৃথিবীর সেরা বিপ্লবী, চে গেভারার উপরে তাদেরকে নাম দিয়ে রাখতে হবে। তো এইসব জাসদের রাজনীতি আমরা দেখেছি। তো দেখে এখন কি দেখেন বলেন তো, জাসদ বিভিন্ন দলের মধ্যে ভাগ বাটোয়ারার মধ্যে অংশ নেয়, যেখানে হালুয়া পায় এক এক জাসদের নেতা এক এক জায়গায় হালুয়া খেতে গিয়ে হাজির হন। তো এই জন্য আমি মনে করি না যে এই ছাত্র সংসদের রাজনীতি দিয়ে ভবিষ্যতের বাংলাদেশকে বিবেচনা করার যে প্রক্রিয়া, আমি এটাকে মোটেও সরলীকৃত করতে চাই না। তবে এটা ঠিক যে বড় বড় বিশ্ববিদ্যালয়গুলিতে তাদের একটা বিজয় হয়েছে এবং এটা খারাপ কিছু না, এটা তো লোকেরা ভোট দিয়েছে। আমাদেরকে আরেকটা জিনিস ভাবতে হবে যে ছাত্র রাজনীতির গতি প্রকৃতি বদলাতে হবে। আজকে যে নতুন ছাত্র ছাত্রী যারা, তারা কিন্তু শুধুমাত্র রাজনৈতিক কথাবার্তা শুনতে চায় না। আপনার নেতা কত বড়, আপনার নেতা কত কিছু অ্যাচিভ করেছেন, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয় তাদের কাছে দেখা দেয় গরম পানি ঠান্ডা পানি, বাথরুমটা ভালো কিনা। কারণ এখনকার জেনারেশন জন্মের পর অভাব দেখে নাই, আমরা দেখেছি। এখনকার জেনারেশন দোকানে গেলে চকলেট পায়, আমাদের জীবনে একটা মিনি চকলেট কিনতে পারাটা বিরাট একটা ব্যাপার ছিল। তো যখন মানুষ অনেক কিছু পায় তখন সে আরো কিছু চায়। তো এই কারণে একটা সময় গণতন্ত্র ছিল না, লোকে গণতন্ত্রের দাবিতে ছাত্ররা আন্দোলন করতো। আর এখন ছাত্রদের কাছে অনেক গুরুত্বপূর্ণ হয়ে দেখা দিয়েছে চৌকি, গণরুম, র্যাগিং, গরম পানি ঠান্ডা পানি, কে বই পড়ায়, কে বিনামূল্যে বই দিয়ে যায়, নীলক্ষেতের কপি করা বই কেউ উপহার দেয় কিনা, এরকম নানান কিছু
এখন গুরুত্বপূর্ণ হয়ে দেখা দিচ্ছে। সময়ের সাথে সাথে রাজনীতির গতি প্রকৃতি বদলায়। আমি মনে করি যে আমাদের পুরনো রাজনৈতিক দলগুলিকে তাদের রাজনৈতিক যে বিশ্লেষণ বা রাজনৈতিক যে ভঙ্গি সেটা বদলাতে হবে। আর আপনি বলেন এখন যাদেরকে আপনারা দেখছেন বিজয়ী হয়ে আসতে, প্রচুর পরিমাণে ছাত্রলীগ আওয়ামী লীগকে গালিগালাজ করতে, এরা সবাই সাদ্দামের সাথে, রব্বানির সাথে, আরো কে সোহাগের সাথে, এদের সাথে তাদের গলাগলি করা ছবি আছে। এবং সে রীতিমতো গলাগলি না, তারা এদেরকে আহ প্রশংসা করেছে, এদের সাথে দাঁড়িয়ে বক্তৃতা দিয়েছে। আহ, কেউ কেউ বঙ্গবন্ধুকে পার্সোনালাইজ করে একেবারে আমার বঙ্গবন্ধু করে বক্তৃতা দিয়েছে। তো তা বুঝতেই পারছেন যে এদের আসলে আজকে আছে এইখানে, কালকে থাকবে ওইখানে। এদের আদর্শের কোনো জায়গা তৈরি হয় না, আদর্শিক কোনো ভিত্তি তাদের আছে বলে মনে হয় না। তারা কিন্তু গুপ্ত রাজনীতি করেছে এবং তুষার, আপনি যদি খেয়াল করেন বা এটি নিয়ে তো সাম্প্রতিক সময় নানান আলোচনা চলছে। এবং আপনি যদি বলছেন, আমি একটু প্রশ্ন করি, আপনি যদি বলেছেন যে হ্যাঁ এটা সমস্যা কোথায়, গণতান্ত্রিক ভাবে নির্বাচিত হয়ে আসবে, অবশ্যই আমি সেটাই সমর্থন করি। গণতান্ত্রিক ভাবে যে নির্বাচিত হয়ে আসবে তাকে সমর্থন করতে হবে, তারপর সেখানে তো মানুষেরাই ভোট দিয়েছেন, তাই না? বা এখানে যেমন ছাত্ররা ভোট দিয়েছে। তো কিন্তু যে কথাটি বলছিলাম যে গুপ্ত রাজনীতি যে বিষয়টি সাম্প্রতিক সময়ে আলোচনা হচ্ছে খুব, ইভেন তো ছাত্রলীগের মধ্যে নয়, আওয়ামী লীগের মধ্যে নয়, বিএনপির মধ্যেও গুপ্ত রাজনীতি চলছে জামাত শিবিরে, যেটি কদিন আগে, দুদিন আগে বিএনপি সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন উল্লেখ করলেন যে একই অবস্থা, যে মিছিল বেরোচ্ছে সব দেখি আমার লোক, কিন্তু এরা তো সব গোপন সদস্য, আমি তো জানতাম বিএনপির লোক। তো এটি কি প্রভাব ফেলতে পারে রাজনীতিতে, মানে আগামী যে নির্বাচন? স্বাধীনতা যুদ্ধের আগে কমিউনিস্টরা এই গুপ্ত রাজনীতি করতো। আপনি নিশ্চয়ই জানেন যে আওয়ামী লীগের মধ্যে প্রচুর কমিউনিস্ট ঢুকে তারা আওয়ামী লীগের রাজনীতি করতো। তো সেই কৌশলটা বেছে নিয়েছে এখনকার যে নতুন উত্থানের মধ্যে আছে যে দলটি, সেই দলটি বেছে নিয়েছে। তো আমার কাছে এই জিনিসগুলো বেশ মজাই লাগে, বুঝছেন। কমিউনিস্টদেরকে নিয়ে তাদেরকে যদি বলতে বলেন, তারা বলবে কমিউনিস্টরা অবিশ্বাসী, তারা বেঈমান, তাদের কোনো ইমান নাই, কিছু নাই, এসব বলবে। কিন্তু এই বেঈমানদের পলিসিটা তারা সুন্দরভাবে গ্রহণ করে, এটা আমরা দেখলাম আর কি। তো এখন ধরেন এক একজন এক একভাবে এটাকে দেখবে। আমি মনে করি যে গুপ্ত হয়ে থাকার যে বিষয়টা, এইটা যারা গুপ্ত হয়েছে তাদের চেয়ে বেশি দায় নিতে হবে যারা গুপ্ত হবার জন্য তাদের জন্য গর্ত তৈরি করে দিয়েছে। এসো এসো আমার বুকে এসে লুকিয়ে থাকো আমার ভিতরে, এটা তো করেছে। হ্যাঁ, আপনি, আমার মনে হয় যে আওয়ামী লীগের যে অনেক অনুশোচনার কথা বলে না সবাই, আওয়ামী লীগের তো অনেক ধরনের অনুশোচনা করতে হবে, অনেক ভাবে ক্ষমা চাইতে হবে। প্রথমে আওয়ামী লীগের ক্ষমা চাওয়া উচিত নিজের দলের যারা আদর্শিক সমর্থক ছিল, যারা প্রকৃত অর্থে আওয়ামী লীগকে সমর্থন করেছে কিন্তু আওয়ামী লীগের কাছে কিছু চাইটাই নাই। এদের কাছে প্রথমে পায়ে ধরে মাপ চাওয়া উচিত আওয়ামী লীগের, যে এদেরকে রাজনীতি করতে না দিয়ে এদেরকে চাপিয়ে রেখে তারা এই গুপ্ত গর্ত খুঁড়ে, গর্তের মধ্যে এদেরকে নিয়ে এসে লালন পালন করেছেন। প্রথমে খুঁড়েছেন কুয়া, তারপরে সেখানে পেলেছেন ব্যাং। এখন ব্যাং যখন লাভ দিয়ে ওখান থেকে বের হয়ে এসেছে, তখন তাদের খুব খারাপ লাগছে, বলে এ কেন ব্যাং, কেন ব্যাং? তো আপনি পালবেন ব্যাং আর পাবেন সিংহ, এটা কি হবে নাকি? কিন্তু জাতীয় রাজনীতি, মানে জাতীয় নির্বাচন যেটি হতে যাচ্ছে বা যে তারিখ ঘোষিত রয়েছে, তা নিয়ে নানান ধরনের সন্দেহ সংশয় রয়েছে, তারপরে যে ধরে নিয়ে যে নির্বাচনটি যথাসময় হচ্ছে, সেখানে ছাত্র সংসদ নির্বাচনগুলো যে ফলাফল কি প্রভাব ফেলবে? এবং আমি একটু আপনাকে মনে করিয়ে দিই যে দেশে কিন্তু 3 কোটি নতুন ভোটার, এক দশকে 3 কোটি নতুন, মানে 18 থেকে 30 বছর বয়সী ভোটার 3 কোটি। এবং যেহেতু জামাত শিবির সম্পর্কে দেশের একটা সবার না, নিশ্চয়ই সংখ্যাগরিষ্ঠ মানুষের এক ধরনের উন্নাসিকতা বা নানান ধরনের বিতর্কের মধ্যে দিয়ে তারা যাচ্ছে, সেই জায়গায় তাদের প্রতি যে সমর্থন আমরা অন্তত ছাত্র সংসদ নির্বাচন দিতে পারছি, এবং তরুণ ভোটারের কথা বললাম আমি। এবং আপনি যে কারণগুলো উল্লেখ করলেন এই ছাত্র সংসদ নির্বাচনগুলোতে শিবিরের জয়ী হওয়ার পিছনে, তার মধ্যে একটি কারণ হচ্ছে জুলাই যোদ্ধাদের তারা সামনে নিয়ে এসেছে, প্যানেলভুক্ত করেছে, পরিচিত মুখগুলোকে তারা অন্তর্ভুক্ত করেছে। তার মানে জুলাই যে স্পিরিট, সেটি নিয়ে মানুষ এখন বলছে যে মানুষের সঙ্গে প্রতারণা করা হয়েছে, এত কিছু ছিল না তো, মানে জুলাই আন্দোলনের মধ্যে বা গণঅভ্যুত্থানে। এখন এটাকে নিয়ে নানান ধরনের ব্যবসা চলছে। যদি তাই হয় তাহলে তো সেই তরুণ ভোটাররা সেইগুলোর প্রতি এখন আকৃষ্ট আছে। না, আসলে আবারও এইভাবে চিন্তা করলে হবে না। আপনি যদি বাংলাদেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে একসাথে নির্বাচন দিয়ে দিতেন, তাহলে দেখতেন যে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে এরা হেরে যেত। আবার আমি বলি, ধরেন হার্ভার্ডে একটা ইলেকশন হচ্ছে, হার্ভার্ডে সারা পৃথিবীর থেকে ভালো ভালো ছাত্ররা গিয়ে ভর্তি হবে। তো আপনি মনে করেন যে বাংলাদেশের 64টা জেলা আছে, সেই জেলাগুলি থেকে যারা পড়াশোনা করেছে, কোচিং করেছে, এরা বিভিন্ন ইউনিভার্সিটিতে, মেডিকেল কলেজে ভর্তি হয়েছে। ভালো ছাত্রদের মধ্যে আহ শিবির সমর্থকদের পরিমাণ অনেক বেড়েছে, এই কথা অস্বীকার করা যাবে না। এর অনেকগুলি কারণ আছে। এরা তাদের সদস্যদেরকে বৃত্তি দেয়, থাকার ব্যবস্থা করে দেয়, নানান রকম সুবিধা দিয়ে দেয়। এই অনেক কিছু মিলিয়ে এই ঘটনাটা ঘটেছে, এটা একদিনে হয় না। এখন অন্য যারা রাজনীতি করেছেন, আপনারা মানুষের সাধারণ আহ, প্রয়োজনের দিকে মনোযোগী না হয়ে আপনারা মনোযোগী হয়েছেন কে আপনার পিছনে দাঁড়িয়ে বড় বড় করে লম্বা করে স্লোগান দিবে, বুঝছেন, শেষ হয় না। আমি দেখেছি তো এই আহ, পুরনো রাজনীতিতে যারা দাখিল হতেন, মানে লম্বা করে স্লোগান শুরু হয়, স্লোগানটা শেষ হয় না, ও চলতে থাকে, এরকম একটা শব্দ আপনি শুনতে পাবেন। কি বলছে শুনতে পাবেন না, 1 মিনিট ধরে করতে করতে স্লোগান দেয়। তো এই এই রাজনীতির থেকে তাদেরকে বের হইতে হবে, বুঝছেন। তো এইটা থেকে তারা বের হয় না। মনে হবে যে আমি মক করছি, আমি মক করছি না আসলে, এইটা হচ্ছে বাস্তবতা। এবার আসেন, আমি আপনাকে এইটা বলি যে
সামনে 3 কোটি নতুন ভোটার, 3 কোটি নতুন ভোটারের সবাই ভোট দিতে আসবেন না, প্রথমে এটা আমাদেরকে চিন্তা করতে হবে। দ্বিতীয়ত আহ, এই নতুন ভোটারদের মধ্যে একইভাবে ডিস্ট্রিবিউশন আছে, আওয়ামী লীগ সমর্থক, বিএনপি সমর্থক, এবং অন্য দলের অন্যান্য জামাত ইসলামের সমর্থক, অন্যান্য দলের সমর্থক। ফলে এখানে একটা ভাগাভাগি হবে। এখন যদি কেউ মনে করে যে ছাত্র সংসদের নির্বাচনের মতোই এরকম জায়গা থেকে তরুণরা সব ওইদিকে ভোট দিয়ে দিবে, দিতে পারে, দিলে এটা আমরা কোনো অস্বীকার করতে পারবো না। যদি তারা দেয় এবং এই কারণে বিজয়ী হয়ে একটি জোট ক্ষমতায় চলে আসে এবং তারা যদি ক্ষমতাটা পায়, গণতান্ত্রিক ভাবে তারা ক্ষমতা পাবে, কিন্তু ভোটারদেরকে মনে রাখতে হবে যে ভোটের যে পরিণতি এবং ভোটের যে ফলাফল, সেই ফলাফল তো নির্বাচনের পরের দিন হবে না, এটা দীর্ঘমেয়াদী ফলাফল আছে। ফলে যেমন বীজ করবে বপন, তেমন গাছ হইবে আপন। তো আপনি বৃক্ষ বপন করেছেন যেরকম সেরকম আসবে। আপনি যদি এখন আহ এমন বৃক্ষ বপন করেন যে বৃক্ষ আপনার ফল আপনার কাজে আসবে না, আসবে না, বা আসলে আসবে। এই জন্য জনতা ভুলের মধ্যে দিয়ে এবং ঠিকের মধ্যে দিয়ে শিখে, কোনটা ঠিক কোনটা ভুল এটা তাদের কাজের মধ্যে দিয়ে তারা বুঝতে পারবে। তবে আহ, একটা প্রচলিত সেইং আছে, এটা সক্রেটিস থেকে শুরু করে একেবারে আজকের দিন পর্যন্ত এটা একটা ইউনিভার্সাল ট্রুথ। সেটা হচ্ছে যে জনগণের মান, শিক্ষা, সংস্কৃতি, চিন্তা, চেতনা, রাজনৈতিক মান যেমন, সে তার মতো লোকদেরই তাদের নেতা বেছে নেয়, তার মতো শাসনই সে পায়। এমনকি আমাদের ধর্মগ্রন্থে পর্যন্ত এরকম আছে যে যারা নিজের অত্যাচারী জনগোষ্ঠী আর কি, তাদের নেতা হয় তার চেয়ে বড় অত্যাচারী একটা লোক, তাদের উপরে আল্লাহ তার চেয়ে অত্যাচারী একটাকে বসিয়ে দেন, যাতে করে এরা অত্যাচারের মধ্যেই থাকে। তা আমরা যে এত বছর ধরে অত্যাচারের মধ্যে ছিলাম এবং সামনেও যদি থাকি, এই দায় আমরা এড়াতে পারবো না, কারণ আমরা নিজেরা এরকম বলে আমাদের উপরে এরকম এরা এসে বসে। আপনি তো একটা হাতির পালের মধ্যে আপনি একটা ঘোড়াকে নেতা হতে দেখবেন না, কিংবা আপনি একটা তিমি মাছের আহ, যে বড় ফ্যামিলি, সেই ফ্যামিলির মধ্যে আপনি নিশ্চয়ই চিংড়ি মাছকে গিয়ে নেতা হতে দেখবেন না। তো চিংড়ি ফ্যামিলিতে চিংড়ি নেতা হবে, তিমির ফ্যামিলিতে তিমি। তো আমরা যদি হয়ে যাই পোকামাকড়ের মতো মস্তিষ্কের লোকজন, তাহলে আমাদেরকে শাসন করবে বড় পোকাটা। তো এটাই তো হবে, এটাই স্বাভাবিক। ফলে কে পোকা আর কে হাতি, এটা নির্বাচনের মধ্যে দিয়ে বের হয়ে আসবে, ভবিষ্যৎ উত্তর দেবে। আমি শুধু এতটুকুই বলবো যে কালেকটিভ মিস্টেকের দায় দেখা যায় যে মিস্টেক করে না তাকেও নিতে হয়। কালেকটিভ মিস্টেক হচ্ছে এরকম যে জনগণের একটা অংশ যদি ভুল করে, তাহলে যারা ভুলটা করে নাই তাদেরকেও সে অত্যাচারের মধ্যে ঢুকতে হয়। এবং এই যে দেশে দেশে মানুষ যে বের হয়ে যায়, রাজনৈতিক আশ্রয় নেয়, দেশ ত্যাগ করে, মেধাবী লোকজন দেশে ফিরতে চায় না, এটা একটা বড় কারণ হচ্ছে এই কালেকটিভ মিস্টেক। একটি জাতি তার জাতিগত ভুলের মধ্যে দিয়ে সেই জাতি ধ্বংসের দিকে এগিয়ে যায়। আমাদের ভবিতব্যে যদি ধ্বংস থাকে, সেই ধ্বংসের বিরুদ্ধে হয়তো আমরা কথা বলতে পারবো, কিন্তু সেই ধ্বংসকে ঠেকিয়ে রাখতে গেলে আমরা যদি কাজ না করি, তাহলে এই ধ্বংসকে ঠেকিয়ে রাখা আমাদের পক্ষে সম্ভব না। এবং আমাদের অনিবার্য পরিণতি হবে আমাদের ধ্বংস। সেটা তখন মেনে নিতে হবে। আপনি যদি সিরিয়াতে তাকান, তাহলে দেখবেন আকাশ থেকে বোমা পড়ে। আর সিরিয়াতে বোমা পড়ে, এটা কেন পড়ে? যদি সবাই বলে যে অত্যাচারী এটার জন্য দায়ী, হ্যাঁ অত্যাচারী ভয়ঙ্কর, সে দায়ী, কিন্তু এই বোমা পড়ার জন্য তাদের নিজেদের অনৈক্য দায়ী। আসলে তাদের নিজেদের মধ্যে ঐক্য নাই, ঐক্য ছিল না বলে কেউ এসে তাদেরকে আলাদা আলাদা করে পিটাইতে পারে। আমাদেরকে যে ব্রিটিশ এতদিন শাসন করেছিল এই একই কারণে, আমাদের জাতির মধ্যে ঐক্য ছিল না, এবং ঐক্য না থাকার কারণে আমাদেরকে শাসন করতে পেরেছে। অত্যাচারী কোনোদিনই ঐক্যবদ্ধ জাতিকে শাসন করতে পারে না। ঐক্য যখনই নষ্ট হয়, তখন অত্যাচারী সুযোগ তৈরি হয়। আমি একটু অন্য বিষয়ে যাই। জুলাই যোদ্ধাদের সরকারের ভাষ্য অনুযায়ী জুলাই যোদ্ধাদের দায় মুক্তি আইন, মানে তাদেরকে দায় মুক্ত করার জন্য দায় মুক্তি আইন করা হচ্ছে। তাহলে কি আমরা ধরে নেব যে হত্যাকাণ্ডগুলো ঘটেছে এই জুলাই যোদ্ধারাই তার একটা বিশেষ অংশ হত্যাকাণ্ড ঘটিয়েছে? তার কারণ জাতিসংঘের যে রিপোর্ট 15ই আগস্ট পর্যন্ত 2024-এর 1 জুলাই থেকে, সেই রিপোর্ট অনুযায়ী 1400 মানুষের হত্যাকাণ্ডের কথা বলা হয়েছে এবং সেটিকে আওয়ামী লীগের বলে চালিয়ে দেওয়া হয়েছে। আওয়ামী লীগ তো অবশ্যই দায়ী, সেটা অস্বীকার করার মানে অবস্থা নেই, সে একজন হোক আর 1000 জন হোক, যাই হোক। কিন্তু সরকার তাহলে এটি কেন করলো? এবং সরকার যেখানে বলেছিল 832 জন 5 আগস্ট পর্যন্ত হত্যাকাণ্ডের শিকার হয়েছে, কিন্তু আপনি 1400-কে পুরোপুরি আওয়ামী লীগের উপর দায় চাপানো হচ্ছিল। কথা হচ্ছে দায় মুক্তি আইনটা কি প্রয়োজন পড়লো? সরকার কি এক ধরনের স্বীকৃতি দিয়ে দিল যে যে হত্যাকাণ্ডগুলো ঘটেছে, যে বলছিলাম যে তার একটি বিশেষ অংশ এই জুলাই যোদ্ধারা ঘটিয়েছে? খুব ভালো হতো সরকার যদি একটু চমৎকার এক্সপ্লানেশনের আয়োজন করতেন এবং সুন্দর করে এক্সপ্লেন করে বুঝিয়ে দিতেন যে কেন দায় মুক্তি। দায় থাকলে দায় মুক্তি লাগে, দায় না থাকলে তো দায় মুক্তি লাগে না। যেমন আমি যদি এখন বলি যে পান্না সাহেবকে সারা জীবনের জন্য চুরির দায় মুক্তি দেওয়া হলো, তো এটা বললে কি প্রমাণিত হবে? যে আপনি নিশ্চয়ই কোনোদিন চুরি করেছেন, তাই না? অথবা আমি বললাম যে পান্না সাহেবকে অন্য কোনো একটা অপরাধের জন্য, তার নিশ্চয়ই এটা করছেন, না হলে আপনার দায় মুক্তি লাগবে কেন? সাধারণ লোকের তো এই দায় মুক্তি দরকার হচ্ছে না, সে চুরি করে না, অতএব দায় মুক্ত হতে হয় না। এখন জুলাই যোদ্ধাদের দায় মুক্তি দেওয়া এটা সরকারি সিদ্ধান্ত, এটা তারা দিতে পারেন। সরকার, রাষ্ট্র বিভিন্ন সময় বিভিন্ন কিছুকে দায় মুক্তি দিতে পারে, আইনের মধ্যে আছে বলে।
আমরা অতীতের সরকারের সময় দেখেছি যারা বিদ্যুৎ বিভাগে কাজ করতেন তাদেরকে দায় মুক্তি দিয়ে দেওয়া হয়েছিল। কেন বিদ্যুতে দায় মুক্তি দিতে হবে এটা আমি বুঝি না এখনো। হ্যাঁ, তো দেওয়া হয়েছিল, তো এরকম দায় ক্লিনার মুক্তি অপরাধ দেয় সহ। লোকজন। হুম, হ্যাঁ, দায় মুক্তি দেয়। বিদ্যুতে কেন দেওয়া হয়েছিল? কারণ দুর্নীতির হুম, হুম, সম্ভাবনা হুম, আছে বা দুর্নীতির অভিযোগের ব্যাপার আছে, অতএব এটা আসলে দুর্নীতির দায় মুক্তি ছিল। সেরকম এখন কোন কোন অপরাধের জন্য দায় মুক্তি দেওয়া হচ্ছে এটা তো বলতে হবে। ধরেন জুলাই মাসে কেউ চুরি করেছে, আহ, হুম, হুম। যদি চুরি করে থাকে তাহলে সে যেই হোক না কেন চুরির অপরাধে তো সে দায় মুক্ত হতে পারে না। তাহলে কোন অপরাধের জন্য সে দায় মুক্ত? জুলাই যোদ্ধারা নিশ্চয়ই ওই ছিচকে অপরাধ করে নাই বা কোনো অন্যায় করে নাই, অতএব ওই ওই দায় মুক্তি তো তাদের দরকার নাই। তাহলে কোন কোন অপরাধের জন্য দায় মুক্তি এইটা পরিষ্কার ভাবে একটু বলা দরকার। দ্বিতীয়ত, 5ই আগস্ট পর্যন্ত জুলাই যুদ্ধ চলেছে, ফলে 5ই আগস্ট পর্যন্ত দায় মুক্তি হতে পারে। এটা দীর্ঘমেয়াদে বাড়িয়ে দিয়ে আরো আরো তারিখ বাড়িয়ে দায় মুক্তি আসলে হতে পারে না। কেননা 5 তারিখের পরে জুলাইয়ের স্বাধীনতা অর্জিত হয়েছে। তাহলে জুলাইয়ের যে স্বাধীনতা অর্জনের পরে তারপরে যদি কেউ মনে করেন ব্যক্তিগত ক্ষোভের কারণে কাউকে যে চর মেরে থাকে, সেটা তো দায় মুক্তি হতে পারে না। আপনি তো যুদ্ধ করেছেন বলে কাউকে চর মারার স্বাধীনতা পান নাই, তাই না? তো এইটা চিন্তা করতে হবে। তাই ওখানে যেহেতু আইনের লোক আছেন, হুম। আইন করে অনেক কিছুই বন্ধ করা যায়, অনেক কিছুই চালু করা যায়, অনেক মামলা দেওয়া যায়, ভুয়া মামলা দেওয়া যায়, আইনের ভিতর দিয়ে ভুয়া মামলা করা যায়। কিন্তু তাই বলে তো আইন মানে এমন কিছু করা উচিত না যেটাতে আইনের যে স্পিরিট সেটা ক্ষতিগ্রস্ত হয়। তা আইনের একটা বড় স্পিরিট হচ্ছে আইনকে সকলের প্রতি সমান আচরণ করতে হবে। কোন আইন যদি করা হয় যেখানে বিচার